তো সেই দিক থেকে এবার ইতিমধ্যে সাংবাদিক নেতৃবৃন্দ যারা সংবাদপত্রের সম্পাদকবৃন্দরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, সংবাদপত্রের মালিকরা দেখা করেছেন, সবাই গিয়ে বলেছেন যে এই প্রথম তারা নিয়ন্ত্রণবিহীনভাবে সাংবাদিকতা করেছেন এবং কোনো মহল থেকে, সরকারি মহল থেকে কোনো ধরনের কোনো চাপ বা কোনো ধরনের কোনো কিছু করা হয়নি। আর ফ্যাসিবাদ উত্তর পরিস্থিতিতে যে ধরনের মামলা মোকদ্দমা আর একটা ছড়িয়ে পড়েছে চারিদিকে, এটার অনেকটাই ক্ষোভ বিক্ষোভ থেকেও আসছে। আর ভিকটিমরা তো স্বাভাবিক করবেনই, কিন্তু এই মামলাগুলি কতটা গোছানো কতটা অগোছালো নতুন সরকার হিসাবে আমাদেরকে সেটা দেখতে হচ্ছে। সেক্ষেত্রেও আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সবাইকেই নির্দেশ দিয়েছেন, বিশেষ করে সাংবাদিকদেরকে সাক্ষাতের সময় তিনি বলেছেন যে সুনির্দিষ্ট অপরাধ ছাড়া কোনো মিথ্যা অভিযোগে কাউকে হয়রানির মধ্যে আমরা পড়তে দিব না। সুনির্দিষ্ট অপরাধ বা অভিযোগ যাই থাক, তা দেশের প্রচলিত আইন অনুযায়ী এগিয়ে চলবে তার প্রক্রিয়া। পবিত্র ঈদ উপলক্ষে আমি আপনাদের সকলের মাধ্যমে আমাদের সরকারের পক্ষ থেকে দেশবাসীকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং আমাদের সরকারের এই প্রায় 100 দিন অতিক্রান্ত হওয়ার এই পর্যন্ত বিভিন্ন মহল থেকে যে সহযোগিতা আমরা পেয়েছি সে কারণে সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে গণমাধ্যমকে একটা বিশেষ ঈদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই যে তারা আমাদের গত 100 দিনের কর্মকাণ্ডকে যেভাবে তুলে ধরেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে মানুষের নেতা, তার আচারে আচরণে, চলনে বলনে, পোশাকে পরিচ্ছদে এবং নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার ক্ষেত্রে এটির জন্য গণমাধ্যম তার পেশাগত দায়িত্ব পালন করেছেন। বাট আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে একটা বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা গণমাধ্যমকে জানানো আমাদের একটা দায়িত্ব। এই হলো আমার তরফ থেকে। জানেন যে জ্বালানি সংকট যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই যারা আমদানি নির্ভর জ্বালানি ভিত্তিক দেশ, তারা সকলেই কিন্তু আন্তর্জাতিক সংকটের সঙ্গে তাল মিলিয়ে দাম বাড়িয়ে চলছে। নিশ্চয়ই এই তথ্য আপনাদের সকলের জানা আছে এবং এই তথ্য সকলের জানা আছে যে দীর্ঘদিন আমরা অন্যরা সকলে দাম বাড়ালেও আমাদের সরকার কিন্তু দীর্ঘদিন দামকে পুরনো জায়গাতে ধরে রেখেছে। যদিও আমরা আমদানি নির্ভর একটি দেশ, আমাদেরকে জ্বালানি আমদানি করে চলতে হয় এবং আমাদের সম্মানিত বিদ্যুৎ মন্ত্রী, প্রতিমন্ত্রী তারা নিয়মিতই এই বিষয়ে জাতিকে অবহিত করেছেন, পরিসংখ্যান দিয়েছেন। কিন্তু এটা তো সত্য, আমদানি করেই যদি চলতে হয় তাহলে তো আমাকে আমার আমদানি ক্ষমতার উপরে ভর করেই চলতে হবে। তো অর্থ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ মন্ত্রণালয় ইতিমধ্যেই যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করার জন্য ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবের নেতৃত্বে একটা পরামর্শ কমিটি করেছে। যে পরামর্শ কমিটির পরামর্শে সরকার চলছে এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব দেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, তার পরামর্শ অনুযায়ী সরকার চলছে এবং তার পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন দাম বাড়ায় নাই, আবার সংকট এখনো কিন্তু কাটে নাই, আবার আমাদেরকে আমদানি করেই চলতে হবে। এই সব বিষয়টা মাথায় রেখেই সরকারকে পরিচালনা করতে হয়। জনতুষ্টবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই কিন্তু সরকারের একমাত্র কাজ নয়। সরকারের কাজ হচ্ছে দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখা। এনি মোর কোশ্চেন? স্যার একটা জিনিস, স্যার আপনি আমাদের সাংবাদিকদের অভিভাবক, সেই হিসেবে স্যার আপনার কাছে আমরা নিরাপত্তা চাই। ব্যক্তিগতভাবে এখনো দেখিনি, সংবাদটা ভালো করে আমি দেখতে পাইনি, তবে আপনার কাছ থেকে আমি যতটুকু শুনলাম তাতে বোঝাই যায় যে ওই প্রতিষ্ঠানের অভ্যন্তরে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। যদি আপনার বক্তব্য সত্য হয়ে থাকে তবে আমি আরও বিস্তারিত খবর নেই। একই সঙ্গে এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে গণমাধ্যমের কাজই হচ্ছে সব কিছুকে জনগণের সামনে ট্রান্সপারেন্ট করে তুলে ধরা এবং সেই কাজ করার ক্ষেত্রে সহযোগিতা করাই হচ্ছে
রাষ্ট্র এবং সমাজের সকলের দায়িত্ব। এবং বিশেষ করে আমি মনে করি যে আপনারা যারা টেলিভিশন সাংবাদিক, আপনাদের তো একদম সরাসরি আপনারা দেখাচ্ছেন, তাহলে এখানে বরঞ্চ বিকৃত করার সম্ভাবনা কম। অন্য যে মাধ্যম যারা সংবাদ সংগ্রহ থেকে শুরু করে প্রকাশ পর্যন্ত সময় পান, তাদের কিন্তু সংবাদে ভুল ভ্রান্তি হওয়ার সুযোগ থাকে, অথবা তৃতীয় পক্ষ এটাকে বিকৃত করতে পারে। কিন্তু যারা আপনারা লাইভ করেন, তাদের তো আসলে কোনো কিছু করার নেই। এবং এটা যত বেশি বাড়বে, যত বেশি হবে, ততই তো ভালো। যত বেশি লাইভ ট্রান্সপারেন্ট থাকা যায়, ততই ভালো। আমরা এই সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার জবাবদিহিতার সংস্কৃতির কথা বলেছেন। আমরা সেই আলোকেই এই ধরনের ঘটনাগুলিকে বিশ্লেষণ করি, বিচার করি এবং মূল্যায়ন করি। এরকম ঘটনা, একে তো মাদক চক্র হলো সবচাইতে দেশের এখন বড় বড় অপরাধ চক্রের মধ্যে সবচেয়ে বড় অপরাধ চক্র। তদুপরি আবার এই অপরাধী চক্র যখন সাংবাদিকতার মতো এরকম একটি জরুরি গুরুত্বপূর্ণ পেশাদারদের উপর আক্রমণ চালায়, ঘটনাটা আমি তদন্ত করব, খবর নেব এবং সংশ্লিষ্ট মন্ত্রী হিসাবে নিশ্চয়ই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। আমিও ব্যক্তিগতভাবে তাকে অবহিত করব। ফেব্রুয়ারিতে নির্বাচন, 21শে ফেব্রুয়ারিতে নতুন সরকারের ভাষা দিবস, 26শে মার্চের স্বাধীনতা দিবস, এবং তারপরে ঈদ এবং এই কোরবানি, এই কয়টা অনুষ্ঠান তো গেল, তাই না? হ্যাঁ, এমনি স্বতঃস্ফূর্ত নির্বাচিত সরকারের অধীনে রাষ্ট্র এবং সমাজ আর জনগণের অংশগ্রহণবিহীন সরকারের নেতৃত্বে রাষ্ট্র এবং সমাজ, এর কোনো পার্থক্য কি আপনাদের নজরে পড়েছে? আমার প্রশ্নটা কি বুঝাতে পেরেছি আমি? আচ্ছা, না অনির্বাচিত সরকারের সময়ের নির্বাচিত সরকারটা ওইটা একটু বুঝতে চাচ্ছিলাম। মানে হয় কি, তাহলে গণতন্ত্র তো একটা বিমূর্ত ভাসমান জিনিস। এটার 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 মানে সুনির্দিষ্ট সুফলটা জনগণ পর্যন্ত পৌঁছায় কিভাবে? পৌঁছায় হচ্ছে তো যখন মানুষজন নির্বাচিত সরকারের আমলে এই ধরনের স্বাধীনতা, এই ধরনের পরিবেশ, এই ধরনের পরিস্থিতিকে যখন তারা নাগরিক অধিকার চর্চা করার ক্ষেত্রে পায়, ওটাই হলো গণতান্ত্রিক সরকারের গণতান্ত্রিকতার দায়িত্ব। যেটা একটা জবাবদিহিতাবিহীন থাকলে পরে সে তো এগুলো করবে না, সে তার খুশি মতো, না এটা হবে না, ওটা এটা বাদ দাও, ওর দলের বাহিনী গিয়ে মাস্তানি করলো, না এই অনুষ্ঠান হবে না, না চান্দা দাও। আনঅ্যাকাউন্টেবল একটা ইল অথরিটি, অসুস্থ একটা কর্তৃত্ব এবং কর্তৃপক্ষ সমাজে দাপিয়ে বেড়ায়। এবং সমাজের স্বাভাবিক যে প্রতিষ্ঠানগুলি, বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থা, তারা দেখা যায় হয় নিষ্ক্রিয়, তা নাহলে দলীয় বাহিনীতে পরিণত হয়। সেই বিবেচনায় 17ই ফেব্রুয়ারিতে আমাদের শপথ গ্রহণ